মুগদা মেডিকেলে আরটিভি সংবাদ কর্মীদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর। প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের অনিয়ম থামেনি। রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র মামলায় স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এবং আশুলিয়ায় ইট বোঝাই ট্রাক নদীতে চালক সহ 4 জনের মরদেহ উদ্ধার। চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আরটিভির সংবাদ কর্মীদের ওপর হামলা করেছে হাসপাতালের স্টাফরা। সকালে সংবাদ সংগ্রহের সময় এ হামলা চালান তারা। এতে আহত হন আরটিভির স্টাফ রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরা পার্সন নাজমুল হোসেন সাইমন। এ সময় আরটিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি ও সেবা কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে যায় আরটিভি টিম। হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে রোগীদের বক্তব্য নেয়ার এক পর্যায়ে সংবাদকর্মীদের উপর হামলা করে স্টাফরা। হাসপাতালে পরিচালকের নির্দেশে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন সোহেল রানা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। মারেন আপনি আমাকে, মারেন, অসুবিধা নেই, মারেন আপনি, মারেন, মারেন, মারেন আপনি আমাকে, মারেন। এক নার্সের এত রাফ ব্যবহার, আমার বাচ্চার 3 বার কেন লাগানোর পরে আমি বললাম বাচ্চাটা সাবধানে লাগাইন, উনি আমাকে ঘাড় ধরে বের করে দেওয়ার জন্য উদ্যত হয়ে গেছে। ওষুধ দিল প্রায় 3000 টাকার ওষুধ, সব বাইরে থেকে কিনতে হয়েছে। হাসপাতাল থেকে হাতের গ্লাভস পর্যন্ত দেয় না, ওটাও আমাদের বাইরে থেকে কিনতে হয়। দোকানে কিনতে আসলে এরা বেশি দাম নেয়। আবার নার্সের কোনো কারো যদি রেফারেন্স দেওয়া হয় তখন একটু কম নেয়, ঠিক আছে, কারণ ওদের ইন্টারনাল বাণিজ্য। এত বড় একটা মেডিকেলে যদি রক্ত টেস্ট যাওয়া লাগে বাহিরে, একটা প্রস্রাব টেস্ট যদি বাহিরে, তো এতবার মেডিকেল দিয়ে কি লাভ? সকাল 7টায় আসছি, আইসা দাঁড়াইছি, টিকিট নিচ্ছি, নেওয়ার পরে ডাক্তার, এতক্ষণ ডাক্তারের জন্য দাঁড়ায় রয়েছি। এখন আইসা বলতেছে ডাক্তার 3 তলায় ডায়ালিসিস করায়, আসতে অনেক দেরি হবে, যদি দাঁড়ায় থাকতে মন চায় দাঁড়ান, না হয় চলে যান। এদিকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরও দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে সঠিক সময়ে আসছে না চিকিৎসকরা। সকালে নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে সময় মতো অফিসে আসেনি বেশিরভাগ ডাক্তার। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগীরা। আবার অনেক চিকিৎসক ওয়ার্ড পরিদর্শন করছেন নির্ধারিত সময়ের 1 থেকে 2 ঘন্টা পর। অন্যদিকে সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। এখানে চিকিৎসকদের 57টি পদের মধ্যে 27টি পদই খালি। আউটডোরে প্রতিদিন 9 জন চিকিৎসকরা থাকার কথা থাকলেও বসছেন 4 থেকে 5 জন। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও রংপুর সহ বিভিন্ন সরকারি হাসপাতালে সেবা কার্যক্রম এখনও নিয়মে আসেনি। দর্শক, কুষ্টিয়া সদর হাসপাতালে চিত্র তুলে ধরতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, আপনি তো রয়েছেন কুষ্টিয়া সদর হাসপাতালে, তো সেই হাসপাতালে চিকিৎসক উপস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ আফসানা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চিকিৎসক এবং নার্সদের সঠিকভাবে দায়িত্ব পালনের যে নির্দেশনা দিয়েছেন এবং তাছাড়া চাকরি ছাড়ার কথা ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার পরে কুষ্টিয়ায় কিন্তু সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক এবং নার্সদের উপস্থিতি আশাব্যঞ্জক। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে, 250 শয্যার এই হাসপাতালে। এখানে ডাক্তারদের যে কর্মতালিকা, সেই কর্মতালিকা অনুযায়ী এখন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার এখানে উপস্থিত আছেন। এছাড়াও জরুরি বিভাগে ডাক্তার রত্না উপস্থিত আছেন। আর রাত 8টা থেকে 9টা অবধি এখানে যার যার বিভাগ, যে ডক্টরের যে বিভাগ রয়েছে সেই বিভাগে তারা কিন্তু রাউন্ড দেবেন এবং প্রত্যেকটি রোগীকে দেখবেন এবং চিকিৎসা দেবেন। ডাক্তার আরএমও তাপস কুমার সরকার আমাকে জানিয়েছেন তারা প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে সাধুবাদ জানান, কিন্তু কাঙ্ক্ষিত সেবা দেওয়ার জন্য তাদেরকে যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা পূরণ করার জন্য তারা আবদার জানিয়েছেন।
তিনি আমাকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে 58 জন চিকিৎসকের পদ রয়েছেন, এখানে কিন্তু 18 জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। এছাড়াও নার্সও 18 জনের পদ ফাঁকা রয়েছে। এই এত সংখ্যক ডাক্তার এবং নার্সের অনুপস্থিতিতে এই হসপিটালে, এত বড় হসপিটালে কিন্তু চিকিৎসা দেওয়া খুবই কঠিন ব্যাপার। যেহেতু এই শুধু কুষ্টিয়া নয়, কুষ্টিয়ার আশপাশের জেলা থেকেও কিন্তু এখানে রোগীরা আসেন। বিশেষ করে আজকে সকালে এখানে 250 শয্যার এই হাসপাতালে সকাল 9:30টার মধ্যেই কিন্তু 638 জন রোগী ভর্তি হয়েছেন। ধন্যবাদ বেলাল। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল। রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবু সোনা হত্যা মামলায় তার স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে রংপুর জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ABM নিজামুল হক এ আদেশ দেন। এতে সন্তোষ প্রকাশ করেছে রংপুরের সুশীল সমাজ, আইনজীবী এবং নিহতের পরিবারের সদস্যরা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। রংপুরে জাপানি নাগরিক হোসিকোনিও হত্যা মামলার বিশেষ পিপি অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রংপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ABM নাজমুল হক এই মামলার একমাত্র জীবিত আসামি বাবুসোনার স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ডের রায় দেন। বিজ্ঞ আদালত আসামিকে ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে আইনি শাসন প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান বাবুসোনার পরিবার ও স্থানীয়রা। আমরা অত্যন্ত খুশি, রায়ে সন্তুষ্ট, কিন্তু আমরা দাদাকে পাবো না। এই জন্য আমরা পারিবারিকভাবে একদম গত বছরের 29 মার্চ রংপুরের আলমনগরের বাসা থেকে নিখোঁজ হন আইনজীবী বাবুসোনা। এই ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী দীপা ভৌমিক এবং তার প্রেমিক কামরুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের এক নির্মাণাধীন ভবনের বালুর নিচ থেকে বাবুসোনার মরদেহ উদ্ধার করা হয়। নুসরাত জাহান সিনথি, RTV। সাভারের আশুলিয়ায় ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়া 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে আশুলিয়ার মরাগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামে। ফায়ার সার্ভিসের ডিএডি মোহাম্মদ মানিকুজ্জামান জানান, ভোর 6টার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাং এলাকায় ইট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা 3 জন সাঁতার কেটে তীরে উঠলেও চালক সহ আরও 4 জন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে 2 জনের মরদেহে উদ্ধার করে। নিহতরা হলেন ট্রাক চালক মুজাহিদ হোসেন ও শ্রমিক কাদের হোসেন। এছাড়াও আলিফ ও শাহিন নামে আরও 2 জন নিখোঁজ রয়েছে। ট্রাকটি নদীতে পুরো ডুবে যাওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। চট্টগ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহাবুদ্দিন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এ সময় আরও 1 জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার গভীর রাতে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার মেরিনাস রোডে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এদিকে ফেনীতে ডাকাত দলের 2 গ্রুপের গোলাগুলিতে কসাই বাবুল নামের এক ডাকাত নিহত হয়েছে বলে দাবি পুলিশের। মঙ্গলবার ভোর রাতে ফেনী শহরতলির দেওয়ানগঞ্জ রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। অন্যদিকে মাদারীপুরের সাইফুল সর্দার নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাই করার উদ্দেশ্যে সাইফুলকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এছাড়াও যশোরের ঝিকরগাছায় মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ইজি বাইক চালক ফারুক হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাত 10:45টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মাদক ব্যবসায় বাধা দেয়ায় গত 23 ডিসেম্বর কয়েকজন মাদক ব্যবসায়ী ফারুকের উপর হামলা চালায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে অপহরণের 4 দিন পর জিতু নামের এক শিশুকে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 7 অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গেল 25 জানুয়ারি বিজয়নগর শিশুটিকে অপহরণ করে মোবাইল ফেলে 3 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। পরে অভিযান চালিয়ে চক্রকে গ্রেপ্তার করে র্যাব।
এদিকে কুমিল্লা পাদোয়ার বাজার এলাকা থেকে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা পাচারকালে 5 মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে 18 পিস স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে স্বর্ণগুলো জব্দ করা হয়, যার বাজার মূল্য 88 লক্ষ টাকা। বিজিবি জানায়, টহল দেওয়ার সময় চোরা কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। এরপর সেখান থেকে স্বর্ণের প্যাকেটটি জব্দ করা হয়। পরে এর মধ্য থেকে উদ্ধার করা হয় 18 পিস স্বর্ণের বার। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সভাপতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার প্রস্তাব তুলে ধরেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত এমপি। 178টি দেশের সংসদ সদস্যদের নিয়ে জাতিসংঘের ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের পক্ষে মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেন। এ সময় নীতি নির্ধারণী পরিষদের কার্যনির্বাহী বোর্ডের 144তম সভায় স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে পদক্ষেপগুলো তুলে ধরেন। IPU স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ আমন্ত্রণে এই সভায় যোগ দেন হাবিবে মিল্লাত। Including myself, we will count to the resolution by taking part in a debate at the next. বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের 54তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষ হয়েছে। সোমবার বিকেলে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন নাসা গ্রুপের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান। অনুষ্ঠানে মনিরুজ্জামানের ব্যক্তিগত উদ্যোগে শ্রীফলতলা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। এর আগে গত 26 জানুয়ারি পতাকা ও বেলুন উড়িয়ে এই ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত মেজর মল্লিক মনিরুজ্জামান। সাহস হিসাবে নেবে, শক্তি হিসাবে নেবে। যদি এবার কারো রেজাল্ট খারাপ হয়, এই রেজাল্টটাকে কখনো ধরে নিবে না জীবনে সবকিছু শেষ হয়ে গেছে, কোনো হতাশায় ভুগবে না। তোমরা এগিয়ে যাবে দৃঢ় চিত্তে, দৃঢ় মনোবল নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া যেমন আমাদের দরকার, ঠিক অনুরূপভাবে আমাদের ছেলে মেয়েদের শারীরিক সুস্থতার জন্য আমাদের খেলাধুলার কোনো বিকল্প নাই। অতএব সেই কাজটি আমাদের করা উচিত। নোয়াখালীর বেগমগঞ্জের এম মতিন দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও 19 সালের SSC পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সোমবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি নূর নবী টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার জাভেদ কায়সার, সাবেক ইউপি চেয়ারম্যান MA জলিল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। 1948 সালের 14 জানুয়ারি ঢাকা দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মুগদা মেডিকেলে RTV সংবাদ কর্মীদের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর। প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের অনিয়ম থামেনি। রংপুরের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিককে হত্যার চাঞ্চল্যকর মামলায় স্ত্রী দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এবং আশুলিয়ায় ইটবোঝাই ট্রাক নদীতে চালক সহ 4 জনের মরদেহ উদ্ধার। চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত। জেলা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।